বিদেশ না যাবার আগের শর্তেই আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। রাজনৈতিক কারণে মিলছে না মুক্তি, বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এখতিয়ার আদালতের। নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি জুম্মান সাদিক চ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার জোর প্রস্তুতি, ফলে থাকছে না গণরুম, সংক্রমণের কোনো শঙ্কা দেখছেন না স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী। বিদেশে না যাওয়ার আগের শর্ত বহাল রেখেই বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্থায়ী মুক্তি পেতে হলে তাকে আদালতে যেতেই হবে। আর বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন 31 অক্টোবর ধার্য করেন আদালত। স্থায়ী মুক্তি নাকি সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বেগম জিয়ার, এ নিয়ে গত 2 সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। যদিও আইনমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী মুক্তির আবেদন করতে হলে জেলে ফিরতে হবে বিএনপি নেত্রীকে। সেই কারণে সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বাসায় চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর কথা। তিনি বলেন, স্থায়ী মুক্তি পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম 6 মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল সরকারের, রাজনৈতিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জেলখানার মধ্যেই রাখা হচ্ছে, তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছরের 25শে মার্চ বেগম জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। একই বছরের 15 সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এবছরের 15 মার্চ তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ 6 মাস করে বাড়ানো হয়। আগামী 24শে সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ। এর আগেই সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ল মুক্তির মেয়াদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 34টি মামলা ঝুলছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে 31শে অক্টোবর ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 4টায় ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের দূষিত এলাকায় আমরা রাতভর এই গত 1 মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা। জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসেও বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। দলীয় প্রধান বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার প্রায় 3.5 বছর পর সাংগঠনিকভাবে সিরিজ বৈঠক করে বিএনপি। রুদ্ধদ্বার সেই বৈঠকের পর রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। টানা 3 দিনের সেই ধারাবাহিক বৈঠকের শেষে সবার দৃষ্টি যখন সভার সিদ্ধান্তের উপর, তখন বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আলোচনায় আনেন নিউ ইয়র্ক কাণ্ড। দাবি করেন, জ্যাকসন হাইটসে বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যারা বিএনপি সমর্থন করেন তাদের ওপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানেই থাকা উচিত। আমেরিকায় তো আরও বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। এদিকে নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে জ্যাকসন হাইটসে বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত তারা। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন তাদের লক্ষ্য। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। 1 ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী 5 অক্টোবর হল খুলতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না গণরুম। বহিরাগত অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। আর শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত, যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে একটা সম্মানজনক কোন শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে 30 থেকে 40 জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র 8 জন। সব হলের প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সবকিছুই সাজানো হচ্ছে নতুন সাজে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। রবীন্দ্র ভবনটা যখন কমপ্লিট হয়ে যাবে
তখন আমাদের একেবারে 100% আমরা সিঙ্গেল রুমে সিট দিতে পারবো। ঘোষণা সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই প্রথাটার মানে সাথে পরিচিত হওয়ার পরে তার যে এতদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তারা আসলে একটা ধাক্কা খায়। আমরা এই গণরুম প্রথার অবসান চাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে, তখন যখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যারা থাকে, তারা যদি গণরুম না থাকে, তারা হচ্ছে কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নেই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে, সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী 5 অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী রাজধানীর যাত্রাবাড়িতে স্কুল পরিদর্শনে গেলে নেতাকর্মীদের ভিড়ে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি। ভিড়ের মধ্যে স্কুলেই ঢুকতে পারেননি অনেক শিক্ষার্থী, আর এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সংক্রমণের শঙ্কা দেখছেন না তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে রোববার রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে ভিড় জমায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরও ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। স্কুলের পোশাক পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। স্কুল খোলার পর থেকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষামন্ত্রী আসার আগে বাইরে অনেক ভিড় হয়েছিল, কারা আইছে আমরা চিনি না। উই আর স্টুডেন্টস অফ দিস স্কুল, তো সেক্ষেত্রে আমাদের আগে যা উচিত ছিল, কয়েকজন আসে তারা এখানে ভিড় করে, এই জন্য আবার আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই হুলস্থুল কর্মযজ্ঞ চলেছে শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে স্কুল মঞ্চে উঠে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন এক স্থানীয় নেতা। তবে স্কুলটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার দীপুমণি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এর আগে 12 সেপ্টেম্বর আজিমপুর স্কুল পরিদর্শনকালে অনিয়মের প্রমাণ মেলায় 2 জনকে বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বললেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। আর দুদক আইনজীবী বলছেন, অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য প্রমাণ মিলছে। যুবক, ইউনিপেটু, ডেস্টিনি, সবশেষ ইভেলি ও ই ওয়ারেন্স গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। পরামর্শ দেন লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করতে। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। দুদক আইনজীবী জানান, ইভ্যালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্যপত্র মিলছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। এই টাকাটা কোথায় গেল, টাকার উৎস কোথায়, ডেস্টিনেশন কোথায়, এটা ফাইন্ডিং আউট করলে অবভিয়াসলি এটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ার যথেষ্ট সময়। কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এদিকে ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হয়েছে আরেকটি মামলা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। রাত 11টার সময় আরও থাকছে কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন কাল। ভাগ্য নির্ধারণ হবে ট্রুডোর। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। যেখানে সাধারণ ভোক্তারও বোঝার উপায় নেই তিনি আসল না নকল ওষুধ কিনছেন। মিটফোর্ড কেন্দ্রিক নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। বহুল প্রচলিত গ্যাসের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বিদেশি রং ফর্সাকারী ক্রিম, বোঝার উপায় নেই, দেখতে হুবহু আসলের মতো, আদতে সবই নকল। শনিবার ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে 16 ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে মিটফোর্ড কেন্দ্রিক গড়ে ওঠা ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের 3 সদস্যকে। ব্যাটনোবেট এটা আনরেজিস্টার্ড একটা বিদেশি ওষুধ, ইনো আনরেজিস্টার্ড, তাছাড়া আরও আনরেজিস্টার্ড, আইপিএলও আনরেজিস্টার্ড, এছাড়া ব্যান্ড আইটেমের বাসে পিরেকটিন, এরকম অনেকগুলো ওষুধ আমরা উদ্ধার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হলো যে জনগণ যে প্রতারিত হচ্ছে এই সকল ওষুধ খেয়ে। আটক 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। সেখান থেকে দেশের বিভিন্ন জেলার ফার্মেসিতে চাহিদার ভিত্তিতে বাজারজাত করে তারা। আমাদের একটি স্ট্রং মেসেজ সারা বাংলাদেশব্যাপী আমরা দিয়েছি। ওষুধ সেখানে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। ওষুধ প্রশাসনের দাবি, জনবল সংকটের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন তারা। তবে বাজারে নকল ওষুধের সরবরাহ কেন বন্ধ হচ্ছে না মেলেনি তার সদুত্তর। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। আমাদের জনবল সংকট রয়েছে। আমাদের সর্বমোট জনবল 720 জন, যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন। ফার্মেসি থেকে কেনার সময় ওষুধ প্রশাসনের রেজিস্টার্ড নম্বর দেখে নেওয়ার পরামর্শ পুলিশের। রেজিস্টার্ড নাম্বার থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু জনগণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, দোকান থেকে ঢাকা। যখন ওষুধ কিনবে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। ঝোপঝাড়ে ভরে গেছে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, চলছে মাছ চাষ। আধুনিকায়নের লক্ষ্যে 2019 সালে কাজ শুরু হলো, বন্ধ রয়েছে প্রায় 3 বছর ধরে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে জানা গেছে পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি খুঁটি বসানোর কাজ বাকি রয়েছে বলেই এমন স্থবিরতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন 2 প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাবেই সেবা বঞ্চিত নাগরিকরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারণ বাজার, বাংলা মোটর, হাতিরপুল ও পান্থপথ জোন। জনবহুল এই পরিসরে একটু স্বস্তির জায়গা হিসেবে খ্যাত পান্থকুঞ্জ পার্ক, যেখানে দিনের শুরু ও শেষে অনেকেই করতেন শরীরচর্চা, আর দুপুরে তপ্ত রোদে ক্লান্ত পথচারীর খণ্ডকালীন বিশ্রামের আশ্রয় ছিল এ পার্ক। বছর 3 আগেও খুব ভালো পরিবেশ না থাকলেও উন্মুক্ত ছিল সবার জন্যই। বর্তমানে ঝোপঝাড়ে পার্ক অনেকটাই জঙ্গলের মতো। সংস্কারের লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর জন্য দেয়া টিনের বেড়া ভেঙে পড়েছে, চুরি হয়ে গেছে অনেক জায়গায়। এসব অব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি পিলার বসবে পান্থকুঞ্জ পার্কের মধ্যে, কিন্তু পিলারগুলোর পয়েন্ট না জানতে পারায় উন্নয়ন কাজ স্থগিত রয়েছে। যদিও ক্যামেরায় কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, পাবলিক টয়লেট ও বক্স কালভার্টের কেন্দ্রস্থলের জটিলতায় রয়েছে পান্থকুঞ্জ পার্ক। নতুন করে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়হীনতা। এই সমস্ত পরিকল্পনাগুলো কাগজে কলমে পরিপক্ক হওয়া সত্ত্বেও গণপরিষদ নিয়ে আমাদের উন্নাসিকতা, অবহেলা এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন আচরণের একটি উদাহরণ পান্থকুঞ্জ। এদিকে দীর্ঘদিন পার্কটির অব্যবস্থাপনায় সমস্যা তুলে ধরেন নানা বয়সীরা। আমরা আগে খেলতে আসতাম, এখন আমরা খেলতে পারছি না। আমাদের এখানে যদি একটু মানুষের হাঁটা চলা বা বিনোদনের যদি ব্যবস্থা অতি দ্রুত সম্ভব করা যায়, তাহলে আমাদের সবার জন্য হয়তো মঙ্গল হবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটির জল সবুজে ঢাকা কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল পান্থকুঞ্জ পার্কের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন সোমবার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বর্তমানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুলের। বিশ্লেষকরা বলছেন, এবারও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 170 আসন পাবে না। আর এতে জোটবদ্ধ সরকারই গঠিত হতে পারে ফের দেশটিতে। আর সেটি হলে ট্রুডোর দল কোণঠাসাই থেকে যেতে পারে। কানাডার নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের উত্তেজনা বিরাজ করছে। সোমবারের ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো।
নির্বাচনে এবার ট্রুডোর প্রধানতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি নেতা জাগমিত সিংও রয়েছেন আলোচনায়। নির্বাচনে প্রধান এজেন্ডা স্বাস্থ্যখাত, কোভিড ঝুঁকি হ্রাস করা সহ ভ্যাকসিন ইস্যুতে জোর দিচ্ছেন ট্রুডো। তবে এ নিয়ে বেশি কড়াকড়ি করায় অনেক কানাডিয়ানই অসন্তুষ্ট। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে গত জুলাইয়ে জাতিসংঘে নতুন অঙ্গীকার করে ট্রুডো সরকার। 2030 সালের মধ্যে তারা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 40 থেকে 45% কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে কনজারভেটিভ নেতা এরিন ওটুল 2030 সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 30% কমানোর কথা জানিয়েছেন। আর এনডিপি নেতা জাগমিত সিং জলবায়ু ইস্যুতে লিবারেলদের সাম্প্রতিক ঘোষণাকে ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সুইজারল্যান্ডের দুটি শহরে রোড শো করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেশের পুঁজিবাজার সহ অন্যান্য খাতে এই রোড শো থেকে বিনিয়োগ বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করবে। সুইজারল্যান্ডের জুরিখ থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার সুইজারল্যান্ডের দুটি শহরে রোড শো করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দেশটির জুরিখ ও জেনেভায় এ দুটি রোড শো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বিএসইসির এই রোড শোগুলিতে সুইজারল্যান্ডের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক চিত্র তুলে ধরবেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ সুবিধা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরবেন তারা। আর সেই সাথে প্রবাসীরা কিভাবে সরাসরি দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবেন তার কৌশল ও নিরাপত্তার বিষয়টিও তারা তুলে ধরবেন। এর বাইরেও বিশ্বের আরও বিভিন্ন দেশ ও শহরে এই রোড শো করার তাদের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সুইজারল্যান্ডের এই দুটি রোড শোতেই ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরাও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বিএসইসির এই রোড শোগুলো থেকে বাংলাদেশের পুঁজিবাজার তথা অন্যান্য খাতেও বিদেশি বিনিয়োগ আরও বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।